প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মুনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। এবং আমাদের সঙ্গে একজন অতিথি যোগদান করবেন ঢাকা থেকে। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং একই সঙ্গে বাংলাদেশের সর্বাধিক সংখ্যক জনস্বার্থ সংশ্লিষ্ট মামলার আইনজীবী বাদী। আপনারা তাকে সবাই চিনবেন, টেলিভিশনের খুব জনপ্রিয় মুখ, জনাব অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। মঞ্জিল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি গ্রিন চ্যানেলে। জি, আপনাকেও ধন্যবাদ গ্রিন চ্যানেলে সেই সুদূর নিউ ইয়র্ক থেকে আমাকে সংযুক্ত করার জন্য। সকলকে যারা সংযুক্ত হয়ে আলোচনা শুনবেন সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। জি, খুব সরাসরি আলোচনায় চলে যাই। সেটা হলো যে ডিজিটাল নিরাপত্তা আইন আলোচনার তুঙ্গে, এবং আপনিও প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় নিয়ে কথা বলছেন, এবং একজন আইনজীবী হিসাবে এই আইনের ভালো মন্দ আপনি আমাদের চেয়ে অনেক ভালোভাবে দেখছেন, জানছেন এবং বুঝছেন। অনেকেই বলছেন এটা আসলে ডিজিটাল নিপীড়ন আইন। কি বলবেন আপনি? দেখুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা কিন্তু পুরো আইনটার ব্যাপারে যে ধরনের কথা বলা হচ্ছে সেটি কিন্তু আসলে প্রাসঙ্গিক না, এবং ঐরকম পুরো আইন নিয়ে কথা বলার আমার মনে হয় যে আমরা বলতে পারছি না বাংলাদেশে যারা আছি। কারণ আপনি জানেন যে আমরা কিন্তু এখন অন্য একটা ওয়ার্ল্ডে আছি। সেটা হলো ডিজিটাল ওয়ার্ল্ড। আমি ২ বছর আগেও কিন্তু আমরা এতটা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না ডিজিটাল মাধ্যমের উপরে। কিন্তু এখন কিন্তু আমরা অনেকটা, বিশেষ করে আমি আজকে ১ বছর থেকে প্রায় কোড করছি, এটা কিন্তু ডিজিটাল মাধ্যমে করছি। এবং এই কারণে ডিজিটাল ওয়ার্ল্ডে যখন আমরা প্রবেশ করলাম, সমস্ত কর্মকাণ্ড যখন আমরা ডিজিটাল মাধ্যমে করছি, সেই অবস্থায় এই ডিজিটাল মাধ্যমের একটা সিকিউরিটি, নিরাপত্তার জন্য অবশ্যই একটা আইন দরকার। এটা সারা বিশ্বে আছে, সব জায়গায়ও আছে। কিন্তু সেইটি নিয়ে বিতর্ক না। বিতর্ক হলো আইনটা করাও হয়েছিল ২০১৮ সালে, এবং তখনও আইনের ব্যাপারে কতিপয় ধারা, যে ধারাগুলো মানবাধিকার অথবা মত প্রকাশের স্বাধীনতা অথবা মৌলিক অধিকার এর সঙ্গে রিলেটেড বা একে কার্টেল করে, এই ধরনের ধারাগুলোকে নিয়ে কিন্তু তখনও আপত্তি এসেছিল, এবং সেই আপত্তিটা অব্যাহতভাবে চলছে বেশ কিছুদিন। এই আপনার যে শব্দটা বললেন নিপীড়ন, সেই নিপীড়নটা ওই ধারাগুলোতে, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এই ধারাটাকে, এই আইনটাকে নিপীড়ন হিসেবে ব্যবহার যদি করা হয়, বলা হয়, সেটা খুব বেশি অত্যুক্তি করা হবে না। কারণ অনেক অনেক ক্ষেত্রে হয়েছে, আমরা এটা দেখেছি। যে মোস্তাক যে জেলখানায় মারা গেল, ওই কিন্তু সে আসামি ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের। এখন এখানেও একটি প্রশ্ন এসছে যে আসলে জেলখানায় মারা যাওয়ার সাথে সাথে কিন্তু সবাই দাবি তুলছে জেলখানায় কেন মারা গেল এটা তদন্ত করে বের করা হোক। কিন্তু এই জায়গায় তাদের টার্গেটটা একটা ভুল। আসলে তো জেলখানায় কেউ রাতের বেলা জাতীয় ৪ নেতাকে যেমন রাতের বেলা গিয়ে হত্যা করা হয়েছে, ওভাবে কিন্তু জেলখানায় কাউকে হত্যা করে নাই কেউ, বা ২ দিন আগেও কেউ হত্যা করার উদ্যোগও নেয় নাই। এটি হলো সে যখন গ্রেপ্তার হয়েছে সেখানে সে নির্যাতিত হয়েছে, এবং সেই নির্যাতনের ফলশ্রুতিতে আলটিমেটলি সে মৃত্যুবরণ করেছে। সেই জায়গাটা দেখেন, যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু টার্গেট করতে আমার মনে হয় একটু মিসফায়ার করছেন তারা। কারণ তদন্তে কিন্তু এখন বেরিয়ে আসবে, বা হয়তো ইতিমধ্যে সম্ভবত আজকে এসছে, যে উনি মারা গেছেন ওই জেলখানায় যখন মারা গেছেন ওই মুহূর্তে মারার কষ্টটা কিন্তু তারা বলবে স্বাভাবিক। কারণ আসলে তো স্বাভাবিক, ওই সময় তো কেউ গুলি করে তাকে মারে না, কেউ জেলখানায় তাকে নির্যাতনও করে না। এটা হলো মানে একটা সেই অর্থে নির্যাতনের ফলশ্রুতিতে মারা গেছে। এই মৃত্যুর কোনো আইনানুগ প্রতিকার পাওয়া যাবে না, এটা হলো বিষয়। আছে, না আছে, আইনানুগ প্রতিকার আছে। সেই টার্গেটটা তো করতে হবে আপনাকে। সেই জি, টার্গেটটা করতে হবে। আপনি যেভাবে টার্গেট করেছেন সেখানে আইনানুগ প্রতিকার হবে না। টার্গেটটা করতে হবে, সেটা হলো যে এই যে লোকটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাকে গ্রেফতার করার পরে যদি কেউ নির্যাতন করে থাকে, ওখানে আপনাকে টার্গেট করতে হবে। সেই জায়গাটা তদন্ত বের করতে হবে। যে মারা যাওয়ার কারণ কেন? সে সুস্থ মানুষ মারা যাবে কেন? নির্যাতনের কারণে মারা গেল কিনা? ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে যদি আপনি টার্গেট করেন, সেটি যদি সামনে নিয়ে আসেন, সেইটার উপরে যদি আপনি তদন্ত করেন, সেইটার উপরে যদি আপনার এই রিপোর্ট তৈরি করেন, মেডিকেল রিপোর্ট, তাহলে আপনি সেখানে আটকাতে পারবেন। কিন্তু না, টার্গেট ঠিক না থাকলে তো আটকাতে পারবেন না। সেই তদন্তটা করবে কে? সেই তদন্তটা, এখন তদন্ত তো নরমালি ধরেন, যেহেতু জেলখানায় মারা গেছে, সরকার তো এমনি তো তদন্ত করার আসতো না প্রশ্ন। দাবি তোলা হয়েছে। তো দাবি তোলার সাথে সাথে কিন্তু সরকার রাজি হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করেছে। এই দাবিটা যারা না, করেছেন আমি তারা তো সেখানে মঞ্জিল ভাই, সেখানে আমার প্রশ্ন, সরকার দুটো তদন্ত কমিটি করেছে। একটা হলো কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ তদন্ত করে বলেছে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি নাই। আমি আমার বিরুদ্ধে রাইট। তদন্ত করে কি দেব? আপনি আপনার বিরুদ্ধে তদন্ত করে কি দিবেন? তারপরে ধরেন গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতন যদি করে থাকে সেটা পুলিশই করবার কথা। তো পুলিশ যদি তদন্ত করে তাহলে কি বের হয়ে আসবে? হ্যাঁ, এটা আপনি সত্য কথা বলেছেন। কিন্তু যদি আপনি এটা নিরপেক্ষ কাউকে দিয়েও তদন্ত করান,
তো আলটিমেট কোন রেজাল্ট তেমন আসবে না তো, কারণ আসলে তো কারাগারের মৃত্যুটা তো ওই মৃত্যুর ওই ইনস্ট্যান্ট যে না, কজ আমি আমি বলছি যে সেইটা হলো নির্যাতন করা নির্যাতনটা। হয়েছে কিনা গ্রেপ্তারের পরে, যেমন সেইটা কিশোর, সেটা যেমন করা কিশোর হয়েছে। যিনি জামিনে এখন মুক্তি পেয়েছেন, সেই কিশোর সম্পর্কে দুদিন আগেও রিপোর্ট বেরিয়েছে যে তার আইনজীবী বলেছেন যে তার উপর নির্যাতন করা হয়েছে, তিনি আহত হয়েছেন, তার কানে পুঁজ জমেছে পিটুনির কারণে, এগুলো বলেছেন। এখন এগুলো প্রমাণিত হবে কিভাবে, আর এটা তদন্ত করে আসলে মানে ফেয়ার বা সত্যিকার রিপোর্টটা কে দেবে, বের বিশ্বাসযোগ্য করা রিপোর্ট? সম্ভব। সেটা করা সম্ভব। কারণ আপনার কিশোর বেরোবার আগেও আপনি ২ দিন আগে আপনি দেখবেন মিডিয়াতে এসছে হয়তো তাদের সঙ্গের কেউ হবে বা তাদের সঙ্গে যোগাযোগ আছে এরকম, তারা কিন্তু সরাসরি মিডিয়ায় বলেছেন নির্যাতন করা হয়েছে। তো এখন নির্যাতন করলে এই যে দাবিটা, সেই দাবিটাই হতে হবে যে নির্যাতন কেন করা হলো, কারা নির্যাতন করলো এইটা বের করার জন্য তদন্ত হতে হবে। কিন্তু ওখানে না, তো এখন টার্গেটটা মঞ্জিল ভাই কিন্তু আপনি দেখেন, আমার কথা হলো আপনার আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে যারা আন্দোলন করছে তারা প্রথমত টার্গেটটা সঠিকভাবে ফিক্সড করতে পারেনি, ঠিক করতে পারেনি, তারা একটা ভুল জায়গাকে টার্গেট করে আন্দোলন করছে, আমি একমত। কিন্তু ধরেন আপনি যে পয়েন্টে বলছেন সেটাও যদি তারা করে, তো সেই তদন্তের প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, কে করবে? যেমন আপনি জানেন আলোকচিত্রী এবং প্রখ্যাত সাংবাদিক শহীদুল আলম যখন আটক হলেন, তার মতো একজন সিনিয়র খুবই আন্তর্জাতিকভাবে ফেমাস মানুষ অ্যারেস্ট হওয়ার পরে তিনি পরের দিন কোর্টে বলেছেন যে তাকে নির্যাতন করা হয়েছে, তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে এবং সেই রক্তে তার জামা ভেসে গেছে। কিন্তু কোনো তদন্ত কি হয়েছে? সেটা কি প্রমাণিত হয়েছে? প্রতিকার কি হয়েছে? আসলে তো মানে তদন্তের বিশ্বাসযোগ্য ব্যবস্থা না থাকলে তদন্তটাও তো অর্থহীন, নাকি? আপনি কি মনে করেন? অফকোর্স আপনার ওই জায়গাটায় আমি আপনাকে বলতে গেলে আমি এক কথায় বলব। ১ম এই হলো যে আমাদের দেশের আইনের শাসনের দুর্বলতা আছে। এবং এই দুর্বলতার কারণেই সব জায়গাগুলোতে আপনি এই প্রশ্নের উত্তর পাবেন না। তদন্ত কিভাবে করতে হবে এই সমস্ত ঘটনায় সবকিছু কিন্তু আমার আইনে লেখা আছে। এবং আপনি জানেন যে ৫৪ ধারা এবং পুলিশ রিমান্ড নিয়ে যে আমাদের মহামান্য আপিল বিভাগ যে রায় দিয়েছেন, সেখানেও কিন্তু যে বিষয়গুলো বলা ছিল সেটি অনুসরণ করলেও কিন্তু এই নির্যাতন করার সুযোগ নাই। কারণ পুলিশ গ্রেপ্তার করলে সাথে, সাথে তাকে মেডিকেল চেকআপ করতে হবে। আবার যখন তাকে কাস্টডি থেকে তাকে জেলখানায় পাঠাবে সেখানে আবার মেডিকেল চেকআপ করে দেখতে হবে যে ২ এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। কিন্তু কথা হলো যে সব আইনই তো আমাদের বইতে আছে। কিন্তু আইনটা তো প্রয়োগ করছেন না কেউ। ওই জায়গাটাই তো না আমাদের মঞ্জুর ভাই, বড় শুধু সমস্যা। ধরেন এটা আইনে আছে, বইতে আছে, এটা যেমন ঠিক, তেমনি আপনি যে অঙ্গনে প্র্যাকটিস করেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সে আদালতের একাধিক রায় আছে নির্যাতন বিরোধী, নির্যাতন করা যাবে না, গ্রেপ্তারের পর কত সময়ের মধ্যে তাকে কোর্টে প্রডিউস করতে হবে। তো এই নির্দেশনা বা কোর্টের রায়গুলাও যখন মানা হয় না, তো সেই রায়গুলোর তাহলে আর মানে মূল্য কি দাঁড়াচ্ছে বা অর্থ কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, সেটি আপনি একটা যে কথা বলেছেন দেখুন সবসময় আমরা বলি যে আদালতের নির্দেশনা মানাটা আর্টিকেল 111 এবং আর্টিকেল 112 এই দুটি সংবিধানের যে বিধান এর কারণে আদালতের জাজমেন্ট মানাটা সকলের জন্য বাধ্যতামূলক। কিন্তু তারপরে তো আমরা দেখছি যে অধিকাংশ ক্ষেত্রে মানা হয় না। এখন এটার প্রতিকার কি? এটার প্রতিকার করার জন্যই কিন্তু আমরা বলছি বারবার যে আমাদের আইনের শাসনের দুর্বলতা দেখা দিয়েছে। এবং এই দায়িত্বটা কে নিবে? এই দায়িত্বটা কিন্তু নিতে হবে সরকারকে। কারণ আপনি জানেন যে একটা বিচারিক প্রক্রিয়া এটা কিন্তু কয়েকটা ধাপ আছে। তদন্ত তারপরে বিচার। অর্থাৎ তদন্তের জায়গাটা যদি আপনি সঠিকভাবে তদন্ত না করেন, আবার বিচার করার প্রক্রিয়াটাকে যদি রাষ্ট্র সঠিকভাবে না সাজায়, তাহলে তো আপনার ২ জায়গাতে কোনটাতে লাভ হবে না। ওই জায়গার দুর্বলতার কারণে আমরা বলছি যে এই যে আপনার নির্যাতনের কথা বললেন, এখন দেখেন আগের চেয়ে কিন্তু পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। সেটা হলো কি? এই যে একটা আইন এসছে যে পুলিশের কাস্টডিতে যদি নির্যাতন হয়, মৃত্যুবরণ করে, সেই মৃত্যুবরণ নিবারণ আইন কিন্তু করা হয়েছিল। যেটা পার্লামেন্টে কোন সংসদ সদস্য না, একটা ইন্ডিপেন্ডেন্ট বিল এনেছিল সাভার হোসেন চৌধুরী সাহেব। উনি এই বিলটা আনার পরে সেই বিলটা পাস হয়েছে এবং সেই ক্ষেত্রে এই আইনটা হয়েছে এবং সেই আইন হওয়ার কারণে প্রায় আপনি দেখবেন যে পুলিশের অফিসার ইনচার্জদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সেই মামলাগুলো কিন্তু পিবিআই তদন্ত করতেছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। যদিও ওটা পুলিশের একটা আলাদা পার্ট, যারা পুলিশের লোকই, কিন্তু ওটা কিন্তু আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, ওদের সঙ্গে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো যোগাযোগ নাই। এর বাইরেও পিবিআই তে কিন্তু অনেক তদন্তে কিন্তু অনেক কিছু বেড়ে আসে। এর বাইরেও কিন্তু এর ছাড়াও জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে। আপনি যদি মনে করেন যে এই জায়গাটা তো আসতে হবে। ইভেন কি এখন পর্যন্ত যাদের এই যে মোস্তাকের আত্মীয়-স্বজনের পক্ষ থেকে কিন্তু এখনো আদালতে গিয়ে তার এই যে নির্যাতনের বিষয়ে মামলা করার সুযোগ আছে। কারণ আপনি শুধু দাবি করবেন, রাস্তায় মিছিল করবেন, লেখালেখি করবেন, টেলিভিশনে বলবেন, কিন্তু সেটার আউটপুটটা কতটুক সেটা তো আপনাকে বুঝতে হবে। কারণ একটা সিস্টেমের মধ্যে আপনাকে যেতে হবে। এই সিস্টেমটা হলো যে আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ায় আদালতে গিয়ে যদি আপনি একটা মামলা করেন তার আত্মীয়-স্বজন বা যে কেউ যেইটা এই পুলিশের নির্যাতনের কারণে মারা গেছে এটা তদন্ত, তখন কিন্তু সেখান থেকে জুডিশিয়াল ইনকোয়ারিও আসতে পারে। একজন বিচারকের মাধ্যমেও তদন্ত আসতে পারে। এবং কেউ যদি সেটা করে তখন কিন্তু সেটা আসবে। কিন্তু নরমালি আপনি যখন দাবি তুলেছেন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো যেহেতু তার অধীনের ঘটনা, সে তো আর গোড়ায় যাইয়া নির্যাতন করছে, এটা কি তার কাজ, সে কি বের করে দিবে? এটা তো কখনো করার কথা না, না। কিন্তু আর মঞ্জুর ভাই আপনি বাংলাদেশের প্রেক্ষাপট ধরেন আইনের শাসন না থাকার যে বিষয়টা, এটা তো ওয়াইডলি আমরা সবাই জানি, এবং আইনের শাসন না থাকবার কারণগুলো আমাদের অজানা নয়। আপনি বলেছেন যে নির্বাহী বিভাগ বা সরকার যদি সেই রায়গুলো বা কোর্টের নির্দেশনাগুলো না মানে, তাহলে কি হয়, কি করার আছে? আমরা তো দেখি যে আইন না মানা প্রধানত, বা হাইকোর্টের নির্দেশনা না মানার কাজটা প্রধানত সরকারের তরফ থেকে হয়, মানে সরকার বা নির্বাহী বিভাগ সেগুলো মানে না। তো যখন মানে না, তখন কোর্টের, উচ্চ আদালতের তো এখতিয়ার আছে যে তাদের নির্দেশনাগুলো কিভাবে লঙ্ঘিত হচ্ছে বা বাস্তবায়ন হচ্ছে না। আমরা জানি কোর্টের সুয়োমোটো ক্ষমতা আছে, অনেক ক্ষেত্রে কোর্ট সুয়োমোটো রুল জারি করে বা ভূমিকা নেয়। এই ধরনের মৌলিক বিষয়ে যেখানে মানবাধিকার লঙ্ঘন কিংবা মানুষের উপর নির্যাতন, মানে হেফাজতে থাকা অবস্থায়, সেগুলোর ব্যাপারে উচ্চ আদালতকে তো আমরা খুব বেশি কথা বলতে দেখি না কখনো, হ্যাঁ, মানে সেটি তাদের আপনি নিজেদের যেটা রায়ের বলেছেন, ব্যাপারেও। দেখুন আমাদের আমাদের সংবিধানে যে এটা একটা প্রসিডিওর, আদালতে কিভাবে যেতে হবে, কিভাবে মামলা করতে হবে, এগুলো একটা প্রসিডিওর আছে। এর বাইরেও আদালতকে একটা ইনহেরেন্ট পাওয়ার, ক্ষমতা যেটা দেওয়া হয়েছে, সো মটো যে রুলটা হয়, সেটা জি, ডিপেন্ড করে বিচারকদের ব্যক্তির উপরে। এটা কিন্তু কোনো আইনি বাধ্যবাধকতা না। ওখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট রুলসে, যদি কোনো বিচারক কোনো নিউজ পড়ে বা কোনো তথ্য জেনে যদি মনে করেন এইটাকে তার হস্তক্ষেপ করা উচিত, তাহলে সেখানে উনি করতে পারবেন। এটা করছে না তা না। আপনি জানেন যে কিছুদিন আগে ধানমন্ডিতে দুইটি বাচ্চা, ছোট বাচ্চা তার বাসায় উঠতে পারছিলেন না, সেখানে কিন্তু সোমটো রাত্র 12টার সময় আদালত সোমটো রুল জারি করেছে। আবার গুলশানে দুই মেয়ে উঠতে পারছিল না তার বাপের বাড়িতে, সেখানেও কিন্তু আদালত সোমটো রুল জারি করেছে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এই যে নির্যাতন সংক্রান্ত, অর্থাৎ রাষ্ট্রের যে এই যে পুলিশি নির্যাতন অন্যান্য ক্ষেত্রে, এই জায়গাগুলোতে আমরা না, আদালতের আমি সোমটো আপনার সঙ্গে রুলটা আরো আমরা একটা দেখতে পাই দৃষ্টান্ত, না। মঞ্জিল ভাই, আমি আর আপনার সঙ্গে আরো একটা প্রাসঙ্গিক দৃষ্টান্ত যুক্ত করতে পারি। যে আমরা দেখলাম কয়েক সপ্তাহ আগে কুষ্টিয়াতে একজন জুডিশিয়াল সার্ভিসের অফিসার, জজ, তার সঙ্গে জেলার পুলিশ সুপার দুর্ব্যবহার করেছে প্রচন্ড, এবং উচ্চ আদালত সেই পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছে, ভৎসনা করেছে এবং একটা গাইডলাইনও দিয়েছে সেখানে। তো যখন একজন জুডিশিয়াল সার্ভিসের অফিসার বা একজন জজ যখন নিগৃহীত হবেন পুলিশ দ্বারা বা নির্বাহী বিভাগ দ্বারা, উচ্চ আদালত সেটা দেখতেছে, কিন্তু আম জনতার ক্ষেত্রে আমরা আর সেরকম ভূমিকা দেখি না। তাহলে এখানে কি এক ধরনের ডিসক্রিমিনেশনও কাজ করছে কিনা দেখার ব্যাপারে? এটি দুই ধরনের সীমাবদ্ধতার প্রশ্ন আসছে। একটা হলো, যদি আপনি যদি এইভাবে চিন্তা করেন, তাহলে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, যদি আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে চান, তা আমাদের যেরকম সুপ্রিম কোর্ট আছে, এরকম আরো ৪-৫টা সুপ্রিম কোর্ট ওই ধরনের বিচারপতি, অর্থাৎ ৫০০-১০০০ বিচারপতি লাগবে। এখানে ৫০০-১০০০ ঘটনা রোজ ঘটতেছে। অতএব সেইটা আপনার এইটা কারেক্ট বলেছেন যে হ্যাঁ, আপনার যদি সব বিষয়গুলোতে যদি ওনারা আসতেন, কিন্তু এখানে একটা বিষয় হলো যে এটি তো আমরা বলতে পারবো না। কারণ এটা তো বললাম যে সোমটো বিষয়টা হলো বিচারকের ব্যক্তিগত ইচ্ছার উপরে। আমরা হলো প্রসিডিওরের ব্যাপারে। আমরা যখন আদালতে আমাদের হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন নিয়ে আদালতে যাব, সেক্ষেত্রে তারা হস্তক্ষেপ করবে। কিন্তু এখানে আদালতের রায় মানার বিষয়টা যেটা আপনি বলেছেন, সরকারের পক্ষে, শুধু সরকার না, সরকার এবং প্রভাবশালী ২ টা শব্দ জি, এখানে। সরকারের বাইরেও প্রভাবশালীরাও আদালতের রায় মানেন না। এবং সেক্ষেত্রে না মানলে কি প্রতিকার? এটা কিন্তু আবার সংবিধানে বলা আছে আর্টিকেল 108 এ। সেখানে প্রতিকারটাকে, যে রায়টা নিয়েছেন ওনাকে আবার আদালতে গিয়ে এটা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে যে এই যে দেখেন ওনারা মানছেন না, যেটা আমরা আদালত অবমাননা বলি। আপনি জানেন যে আমি জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের যে রেড গুলো করি, এতে কিন্তু এক মামলায় তো আপনার বুড়িগঙ্গার মামলায় ১১ বছর থেকে আমি লেগে আছি। ১১ বছরই কিন্তু আপনার আদালত অবমাননা থেকে শুরু করে প্রতিনিয়ত কাজ চলছে। জাস্ট এই ৬ মাস আগে শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে ইন্ডাস্ট্রি গুলো চলছিল ইটিপি ছাড়া, সেই এত বছর পরে তাদেরকে সেটা বাধ্য করা হয়েছে, এখন তারা ইটিপি লাগাচ্ছে। এবং এখনো কিন্তু আমরা কাজ করছি। গত সপ্তাহে একটা আদেশ দিয়েছেন যে পরিবেশের যে মামলাগুলো হয়েছে সেখানে পুলিশ কাউকে গ্রেফতার করছে না। অতএব মঞ্জিল ভাই, সেখানে আপনার কোর্ট আদালত দিয়েছেন। আপনার এই পয়েন্ট আমার কাছে ক্লিয়ার। মানে আমি এটাও তো আমরা সবাই জানি যে বাংলাদেশের সরকারের বাইরে যারা প্রভাবশালী হিসেবে পরিচিত, তারা ক্ষমতাসীন সরকারের বা রাষ্ট্রের প্রশ্রয়েই প্রভাবশালী হয়। রাষ্ট্র বা সরকারের প্রশ্রয় ছাড়া কেউ প্রভাবশালী হতে পারে না আমাদের রাষ্ট্র ব্যবস্থায়। যাই হোক, আমি আপনার একদম শুরুতে যে কথাটা বলছিলেন, আমি সেখানে যাচ্ছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো অ্যাক্ট দরকার আছে, মানলাম। কিন্তু আমরা এখন পর্যন্ত এই আইন হবার পরে, এর বলে রাখা ভালো যে ডিজিটাল বা সাইবার ক্রাইমের জন্য কিন্তু আরেকটা আইন ছিল, আইসিটি অ্যাক্ট, আমরা জানি সেটা সংশোধন করেছিল এই সরকার দুবার। সে আইন থাকতে কেন আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে হলো সেটা আমি জানি না। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হবার পরে এ পর্যন্ত এই আইনে যত মামলা হয়েছে, আমার জ্ঞানত তার মধ্যে ৯০ ভাগেরও বেশি মামলা হলো মানহানির ব্যাপারে। যে আমার মানহানি করেছে, আমার বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে।
তো মানহানির জন্য তো বাংলাদেশে আইন আছেই। এখন আপনি ডিজিটাল ফরম্যাটে মানহানি করেন, পত্রিকায় লিখে করেন, আর বই লিখে করেন, আর দোকানে আড্ডা দিয়ে গল্পের মধ্যে বলেন। মানহানির জন্য তো মামলা সুনির্দিষ্টভাবে আইন রয়ে গেছে। তো আবার মানহানি ডিজিটাল ফরম্যাটে মানহানির জন্য আবার ডিজিটাল নিরাপত্তা আইন কেন লাগবে? ডিজিটাল নিরাপত্তা বলতে কি? তার মানে ডিজিটাল নিরাপত্তা থ্রেট কি? ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপত্তা থ্রেট গুলা কোথায়? প্রধানত থ্রেট বলতে যেটা আমরা বুঝি, মানহানি কোনো থ্রেট না। থ্রেট হলো যে যদি কেউ আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা পয়সা নিয়ে নেয়, কিংবা আমার সম্পত্তি নিয়ে নেয়, আমার জমির দলিল জাল করে আমার জমির সম্পত্তি নিয়ে নেয়, কিংবা আমাকে হত্যার হুমকি দেয়, বা আমাকে ডিজিটালি সে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমার ক্ষতি করার চেষ্টা করে ফিজিক্যালি আমাকে, সেগুলো হবে ডিজিটাল থ্রেট। কিন্তু যেই আইনটা হয়েছে, এই আইনে দায়েরকৃত মামলায় আমার ধারণা 1% খুঁজে পাওয়া যাবে না যে এই ধরনের ডিজিটাল ক্রাইম বা ডিজিটাল থ্রেট মোকাবিলায় সেটা ব্যবহার করা হয়েছে। 95%-এরও বেশি মামলা করা হয়েছে হলো এই ফেসবুকে লিখেছে, ইউটিউবে বলেছে, অমুক জায়গায় গল্প করেছে, তার মোবাইল ফোন এরকম আমাকে নিয়ে কার্টুন এঁকেছে, এইগুলা। এটার জন্য কি ডিজিটাল নিরাপত্তা আইন খুব জরুরি? না, আসলে বিষয়টা হলো সেরকম না। আপনি যেটা বলেছেন এই ডাটাটা একটু পরিবর্তন হবে। কারণ হলো যে এই মিডিয়াতে আসে হলো এইগুলো। যেগুলো আপনার মানহানিকর হচ্ছে, আপনার রাষ্ট্রবিরোধী বলা হচ্ছে, ধর্মবিরোধী, এগুলো মিডিয়াতে আসে দেখে আমরা বলি এটা। কিন্তু এর বাইরে প্রচুর মামলা আছে। আপনি যে অপরাধগুলো বললেন না, দেখেন যে অপরাধগুলো আমাদের ক্রিমিনাল অফেন্স হিসাবে বিবেচিত আছে, সেগুলো কিন্তু আছে। কিন্তু ডিজিটালাইজ হওয়ার ক্ষেত্রে অনেকগুলো, এই যে আপনি বলেন আপনি যে ওয়েবসাইটটা ব্যবহার করছেন, এটা যেকোনো সময় কেউ হ্যাক করতে পারে। আপনার ওয়েবসাইটের মতো আরেকটা ওয়েবসাইট সে তৈরি করে আপনার বিরুদ্ধে আপনার নামে বিভিন্ন রকম বক্তব্য দিতে পারে, যেটা আপনার বক্তব্য না। তখন আপনি বিপদে পড়বেন, আপনি জবাবদিহি করতে হবে। তারপরে আপনার কম্পিউটারে একজনে প্রবেশ করে আপনার কম্পিউটারটাকে নষ্ট করে দিতে পারে। আপনার কম্পিউটারে আপনার ব্যক্তিগত যে ব্যবসার জিনিসপত্র আছে এগুলোকে সে কেউ আউট করে নিতে পারে। বাংলাদেশ ব্যাংকের টাকা পয়সা নিয়ে যেতে পারে। এই জিনিসগুলো হলো অপরাধের জন্য ডিজিটালাইজেশন লয়ের দরকার ছিল, কারণ ওগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে বলা ছিল না। মঞ্জুল ভাই, আমি এখানে আপনাকে একটু থামিয়ে দিয়ে বলি। আপনি যেটা বললেন যে দেখুন, ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের খুবই ফেমাস লোক, পরিচিত মানুষ। কদিন পরপরই তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে আমার নামে এরকম ফেক আইডি খুলে এই ধরনের চাঁদা চাওয়া হচ্ছে, এই করা হচ্ছে, মানে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এই ফেক আইডি গুলা বন্ধ করবার জন্য তিনি বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো প্রতিকার পেয়েছেন বলে আমরা জানি না। কিন্তু যারা দেখা যাচ্ছে যে ক্ষমতাসীনদের চিন্তা ভাবনার সঙ্গে একমত, তাদের এই ধরনের কোনো আর্জি বা এই ধরনের কোনো চাওয়া খুব দ্রুত পূরণ করা হয়। তাহলে এই আইনটার বাস্তবায়নটা কি পুরো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হচ্ছে না? না, ওই জন্যই শব্দটা আসছে অপব্যবহার। যেমন অনেকে দুইটা জিনিস আছে, কেউ কেউ বলছেন আইনটা পুরো বাতিল করতে হবে, কেউ কেউ বলছেন অপব্যবহার বন্ধ করতে হবে। দেখুন, এই আইনটা যখন হয় সেই সময় কিন্তু এটার প্রতিবাদ এসছে, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে, যেটা অত্যন্ত রিলেটেড আমাদের মিডিয়া, যেটা ফোর্থ স্তম্ভ, চতুর্থ স্তম্ভ আমরা যেটাকে বলি। অর্থাৎ তারা কিন্তু প্রথমেই সম্পাদক পরিষদ, টেলিভিশন মালিক সমিতি মালিকরা সবাই মিলে আইনমন্ত্রীর সঙ্গে বসেছিলেন এবং সেখানে তারা কনসার্ন করেছেন যে আমরা তো ৫৭ ধারা দাবি বাতিল চেয়েছিলাম, এখন যেটা করা হয়েছে এটা তো আরো শক্ত পাকাপোক্ত করা হচ্ছে, মানে এটাকে আরো হাত পা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তখন কিন্তু সেখানে বলা হয়েছিল যে আইন সরকার করেছে, আমাদের করা দরকার, আপনারা নিশ্চিত থাকেন এটার অপব্যবহার হবে না, আমরা ওভারসি করব। এইটা বলার পরে কিন্তু তখন তারা চুপ ছিলেন এবং তারপরে কিন্তু এই আইনের প্রয়োগ শুরু হলো। আমরা দেখলাম কি, যে কথাটা আপনি বললেন, আমরা দেখলাম এই যে মানহানিকর বক্তব্য বলেন বা ব্যক্তির কথা বলেন বা দুর্নীতির কথা বলেন, এটা যদি আপনার বিরুদ্ধে আমি লিখি, সেক্ষেত্রে আপনার মামলা করতে গেলেও থানা বলবে বা একজন বলবে না কোর্টে যান, এখানে মামলা হবে না, জিডি করে যান। কিন্তু যদি উনি একজন প্রভাবশালী হয়, আমি মন্ত্রী, এমপি, ব্যবসায়ী সবাইকে বলতেছি, কারণ প্রভাবশালীর মধ্যে অনেকেই আছে এরকম, এই প্রভাবশালী যদি হয়, তাহলে কিন্তু আপনাকে যদি হয়, আপনি যদি লেখেন তার বিরুদ্ধে, হয়তো আপনি দুর্নীতির লেখলেন, টেন্ডার কথা লিখলেন বা কারো নিয়োগের কথা লিখলেন বা তার আপনার তার কাউকে সাপোর্ট করার কথা বললেন, তাহলে সাথে সাথে কিন্তু মামলা হয়ে যাবে। কারণ এটি তো আমাদের, এটি হলো আমি বলতে চাচ্ছি, এটি হলো আমাদের সমাজে আইনের শাসনের দুর্বলতা। না, যে দুটো ঘটনা ধরেন, যে দুটো ঘটনা খুব আলোচিত, একটা হলো সাংবাদিক কাজল, আরেকজন হলো মোশতাক আহমেদ যিনি মারা গেলেন। কাজল একটা নিউজ শেয়ার করেছিলেন, যে নিউজটা ক্ষমতাসীন দলের এমপি শিখর বা এই ধরনের নাম, তার বিপক্ষে গিয়েছিল। তিনি এই আইনটা ব্যবহার করেছেন তাকে শায়েস্তা করবার জন্য। আমরা জানি কাজলের কপালে কি জুটেছিল। মুশতাকের ঘটনাও ঠিক একই, যে তিনি অন্য একজন কার্টুনিস্ট একটা কার্টুন এঁকেছিলেন, মুশতাক সেটার ক্যাপশন লিখে দিয়েছিলেন কি নাফিজ শরাফত বা এই ধরনের নামের কোনো একজন প্রভাবশালী ব্যবসায়ী। এই ধরনের প্রভাবশালী লোকেরা এই আইনগুলাকে ব্যবহার করছে, প্রতিকার পাচ্ছে আমি বলবো না, বরং ব্যবহার করে তুলনামূলক নিরীহ লোকদেরকে শায়েস্তা করছে। তাইলে আলটিমেটলি এই আইনটা তো, আমি যেটা শুরুতে বললাম, ডিজিটাল নিপীড়ন আইনেই পরিণত হলো না?
ওই যে আপনাকে ডিজিটাল নিপীড়ন বলতে আপনি পার্ট বলতে হবে, কারণ আপনি পুরোটা বলা যাবে হুম, না, কারণ অন্য যে জায়গাগুলো হচ্ছে সেগুলো তো জেনুইন অফেন্স, সেগুলো তো দরকার। এখন এই যে হুম, জায়গাটা আপনি বললেন, বিশেষ করে দণ্ডের কথা যেখানে বলা হয়েছে সেকশন আপনার 17 থেকে একদম 38 পর্যন্ত যদি যান, তার মধ্যে কিন্তু ৩-৪টা আছে জামিনযোগ্য। অন্য যে জায়গাগুলো বলা হচ্ছে সেটা হলো আপনার এই যে কথাটা বললেন যে একজন এমপির বিরুদ্ধে লেখা হয়েছে দেখে সে এই নির্যাতনটা হলো, কাজলের কথা। কিন্তু এরকম এই ধরনের বক্তব্য অনেকের বিরুদ্ধে দেওয়া হয়, কিন্তু সেটা হয় না। এটা কারেক্ট। এই জায়গাটাই তো আমরা অপপ্রয়োগের কথা বলতেছি। কেন একজন পিক অ্যান্ড চুজ কেন হবে? আপনি যদি বলতে চান যে এই একই ধরনের কথা বলাটা এটা একটা অপরাধ, তাহলে যারা বলতেছে সবার বিরুদ্ধে আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি যদি সরকারের কোন লোক আপনার এই কথা বলে, আপনি তার বিরুদ্ধে মামলা করবেন না। সরকারের বিরুদ্ধে যদি কেউ এরকম কথা বলে তার বিরুদ্ধে মামলা করবেন। এটাকে বলে অপপ্রয়োগ। এবং এইজন্যই এই হুম। এই এই আজকে ধরেন এই জাতিসংঘের মানবাধিকার কমিশন পর্যন্ত এই কেন এই কথাগুলো বলতেছে ধরেন। এটা কি আমাদের রাষ্ট্রের মর্যাদার জন্য খুব ভালো হয়েছে? আমি মনে করি প্রধানমন্ত্রী দেখবেন যে এই রাষ্ট্রের যে আজকে ধরেন আমরা উন্নয়ন হচ্ছি, জাতিসংঘ সারা বিশ্ব এখন আলোচনা করবে যে আমরা উন্নয়ন দেশের দিকে যাচ্ছি। এই ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মানবাধিকার নিয়ে যখন একটা প্রশ্ন আসে, তখন আমাদের উন্নয়নটা কি তারা বড় চোখে দেখবে না মানবাধিকারটা বড় চোখে দেখবে? আপনি জানেন বিশ্বব্যাপী মানবাধিকার, পরিবেশ এটা হলো ফার্স্ট কনসার্ন। সেকেন্ড কনসার্ন হলো ডেমোক্রেসি। ফার্স্ট কনসার্ন হলো মানবাধিকার, জি। তারপরে পরিবেশ, তারপরে কারণ এগুলো ও তো সারা বিশ্ব যেভাবে দেখছে আমাদেরকে তো সেইভাবে দেখতে হবে। আমরা তো বিশ্বের বাইরে না। অতএব আজকে মানবাধিকার কনসার্নটা এই যে জুডিশিয়াল আইনের সঙ্গে সম্পৃক্ত করে জাতিসংঘ পর্যন্ত যেখানে স্টেটমেন্ট দিচ্ছে, তারা বলছে যে এটা স্থগিত করেন। তো এটা তো আমাদের জন্য একটা বাংলাদেশের জন্য মানানিকর কথা। কেন করলাম? এটা কি বাংলাদেশের জনগণ করেছে? বাংলাদেশের জনগণের জন্য এটা হয় নাই। এটা হয়েছে ওই যে এমপি মন্ত্রী যারা তাদের ব্যক্তিগত প্রভাবের কারণে নিপীড়ন করার জন্য আইনটাকে ব্যবহার করেছে, তাদের কারণে বাংলাদেশের আজকে এই দুর্নামটা হলো। আমি বলবো এই দুর্নামের পিছনে যারা সরকারে আছেন তাদের নেগলিজেন্স দায়ী আছে। আইনমন্ত্রী যখন ২ বছর আগে বলেছিলেন অপব্যবহার দেখবেন, উনি কেন ফরিদপুরের মন্ত্রীর বিরুদ্ধে যখন বক্তব্য দেওয়া হলো এক সাংবাদিক, সেইখানে যখন অপব্যবহার হলো, উনি তখন কেন এটা উদ্যোগ নিলেন না? উনি কেন সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করলেন না যে না এভাবে অপব্যবহার করা যাবে না, এটার কনসিকুয়েন্স ভালো হবে না? আপনি জানেন যে জাতিসংঘের এই যে মানবাধিকার, হিউম্যান রাইটস নিয়ে অনেকগুলো দিক নির্দেশনা আছে, অনেকগুলো ল আছে, যেখানে বলা আছে যে কোন ধরনের আপনার মত প্রকাশের স্বাধীনতা, এই কোন পর্যন্ত আপনি আইন করে এমবার্গো দিতে পারবেন, এটা কিন্তু সুস্পষ্ট জি। বলা আছে। সেখানে কিন্তু আমরাও জানি সেটা। সেখানে বলা আছে এই যে রাজনৈতিক বক্তব্য, তারপরে অপোজিশন একজনের আপনার ধর্মীয় বক্তব্য, তারপরে এই যে ব্যক্তির বক্তব্য, এই যেটা বাধা নিয়ে আমরা বলছি, এই বিষয়গুলোতে ক্রিমিনাল অফেন্স হিসেবে বলা যাবে না। আজকে আমি বিবিসির একটা কিন্তু আলোচনা আমরা দেখছিলাম তো এখানে। এই আইনে তো আমরা এই সবগুলোকেই ক্রিমিনাল অফেন্স হিসেবে ইনক্লুড করেছি। দ্যাটস রাইট। সেটাই বলছি। এটি করা যাবে না দেখে তো এই আইনটি নিয়ে আলোচনা হচ্ছে। আইনে তো এই ধারাটা তো কয়েকটা ধারা। আইনে তো আরো অনেক জি, ধারা আছে, সেটা নিয়ে কাজ করে মঞ্জুল ভাই দেওয়া হচ্ছে। আমরা শেষ করব আর দুটো পয়েন্ট একটু আপনার কাছে যাব। একটা হলো যে আমি যেটা পয়েন্ট আউট করলাম যে এই আইনের আওতায় সো কল্ড মানহানির ঘটনাগুলোকে যেভাবে আহ, অত্যন্ত কগনিজেবল অফেন্স হিসেবে নেওয়া হচ্ছে, এটা কি এই আইনে থাকা উচিত কিনা? মানহানির প্রসঙ্গটা ডিজিটাল সিকিউরিটি আইনের অন্তর্ভুক্ত হতে পারে কিনা, যেখানে আমাদের মানহানির জন্য আলাদাভাবে আইন আছে। আমরা তো জি। তদন্ত সমস্যাগুলো জানি যে যদি দৃষ্টান্ত দিয়ে বলি যে একই ধরনের দুটো ঘটনা ঘটলো, একটা ব্যারিস্টার মইনুল হোসেন একটা টেলিভিশন টক শোতে একজনের বিরুদ্ধে বললেন, সেটা খুবই সিরিয়াসলি আমলে নেওয়া হলো, তাকে জেলে যেতে হলো, জামিন হলো না, অনেক পরে গিয়ে ফাইনালি তার জামিন হলো। আবার একটা আরেকটা মামলা না ঘটনা তো, প্রেস অনেকগুলো মামলা ক্লাবে, হলো। আবার হ্যাঁ অনেকগুলো মামলা হলো। আবার প্রেস ক্লাবে একজন সাবেক অভিনেত্রী তিনি সাংবাদিকদেরকে একটা হল রুমে আটকিয়ে প্রকাশ্যে সবার সামনে বলেছেন তারা তার ফোন চুরি করেছে, চোর বলেছে। এটা নিয়ে মামলা হলো, কিন্তু সেই মামলা বললো তদন্তে কিছু পাওয়া যায়নি, খারিজ হয়ে গেল। এই যে তদন্তের আপনি দুইটা দৃশ্যপট দেখেন। দেখুন আপনি যে উদাহরণটা দিলেন সেখানে কিন্তু আলটিমেটলি ডিজিটাল সিকিউরিটি একটা রেফারেন্স দিয়ে আপনি উদাহরণটা দিলেন, কিন্তু আলটিমেট রেজাল্টটা এক্সপেকটেশনটা তো অন্য জায়গায় চলে গেল। অর্থাৎ আমাদের জি, গোড়ায় যেতে হবে। আইনের শাসনের দুর্বলতাটা আপনাদের দূর করতে হবে, নাইলে রাষ্ট্র প্রত্যেকটা আইন নিয়ে এরকম বিপদে পড়বে। আপনাকে আইনের শাসনের দুর্বলতাটা দূর করতে হবে। আপনি যে কথাটা বললেন এই যে অপব্যবহার, মানহানি একটা ক্রিমিনাল অফেন্স সেকশন ফৌজদারি আইনে কিন্তু 501 ধারায় বলা আছে। 500, 501, 502 তে আপনি মামলা করতে পারেন। কিন্তু জি, সেখানে এই মানহানির বক্তব্য তো সেখানে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেওয়া আছে। যেহেতু জি। এখানে আমরা তো দেখলাম ২ বছরে, আপনি তো দেখাই দিলেন প্রত্যেকটা ঘটনা। সবচেয়ে ইন্টারেস্টিং হলো কি? ধরেন যার বিরুদ্ধে বলা হলো, একজন মন্ত্রীর বিরুদ্ধে বলা হলো, মানহানিটা মন্ত্রীর হয়েছে, মন্ত্রী মামলা করছেন না। অনেক তার সমর্থকরা গিয়ে মামলা করতেছেন। একটা মামলা না ১০ টা মামলা করতেছেন। কেন? সারা ওই দেশের মামলাটা বিভিন্ন জায়গায়। ওই মামলাটা ধরেন আজকে যদি প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কোনো কথা বলে, তাহলে প্রধানমন্ত্রীর মামলা করার দরকার হবে না। ১০০-২০০ লোক যুবলীগ ছাত্রলীগের মামলা করবে। কেন করবে জানেন? মিডিয়ায় আসলে দেখাতে চায় যে আমি আছি, আমাকে একটা পদ দেন।
আমাকে একটা ব্যবসা বাণিজ্য দেন, এই আর আমরা তিনজন সম্পাদকের কথা বলতে পারি, মাহফুজা আনাম, মতিউর রহমান চৌধুরী এবং সাবেক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এই তিনজনের বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মামলা হয়েছে, মানহানি হয়েছে, বলা হচ্ছে একজনের মামলা করেছে আরেকজন, এবং অগণিত মামলা। দেশের বিচার ব্যবস্থা কি এটা দেখে না যে একটা ঘটনায় 10টা মামলা হতে পারবে না? না দেখেছে। আপনার এটা যখন চ্যালেঞ্জ করেছে ওই মামলা কিন্তু স্টে হয়েছে, সাংবাদিকদের মামলা কিন্তু এই যে একাধিক মামলা স্টে হয়েছে, এবং আশা করি আমরা যে একটা মামলা শুনানি হওয়ার পরে এটা সুপ্রিম কোর্ট থেকে অবশ্যই সিদ্ধান্ত আসবে যে একই মামলায় আমাদের সংবিধানে বলা আছে যে একজনের প্রতি একই অপরাধের জন্য দুইটা শাস্তি হবে না। তো দুইটা মামলা হলে দুইটা শাস্তি হওয়ার সুযোগ আছে, তাহলে সেক্ষেত্রে সেটা তো করার সুযোগ নাই। আমরা তো কিন্তু সেটা তো মানা হচ্ছে না মঞ্জিল ভাই, সেটা কি মানা হচ্ছে? মানা হচ্ছে না দেখেই এটা তো এখন একটা লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে আপনাকে হয়তো সরকার একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে অথবা লিগ্যাল প্রসিডিউরে। তা আমাদের তো লিগ্যাল প্রসিডিউরে যে মামলাটা হয়েছে, আবার সম্ভবত সম্পাদকের মামলায় হাইকোর্টে একটা যে অন্য একাধিক মামলার ব্যাপারে হয়তো রুল ইস্যু হয়েছে এবং স্টে হয়েছে আমি যতদূর জানি। ওইটা আস্তে চূড়ান্ত শুনানি হওয়ার পরে তখন হয়তো আদালত বলে দিবে যে এই ধরনের ঘটনা হবে কিনা। সম্ভবত মাইনুল হোসেন সাহেবেরটাও মামলা হয়েছে, আপনার চ্যালেঞ্জ হয়েছে এবং সেখানেও রুল জারি হয়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে এটা দুইটা পদ্ধতি। দেখেন, একটা আইনকে যদি আপনি আইন অনুযায়ী ব্যবহার করতে না যান তাহলে এরকম জগাখিচুড়ি হবে, এবং জগাখিচুড়ি হতে হতে মনে হবে যে খুব ভালো হচ্ছে আপনার লোকজনের সুবিধা, আলটিমেটলি রাষ্ট্র বিপদে পড়বে, যেটা নাকি এখন রাষ্ট্র আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে পড়ছে। কিন্তু এর আইনটা তো আমাদের দরকার ছিল, কিন্তু আইনের মধ্যে আপনি কিছু রাজনৈতিক মতপার্থক্য বা মতামত বা মৌলিক অধিকার খর্ব করার জন্য একটা জিনিস ঢুকিয়েছেন, ঢুকে নেওয়া কোনো অসুবিধা নাই, আপনি সবার জন্য সমান প্রয়োগ করেন, তাহলে কিন্তু এই বিপদটা হতো না। কিন্তু আপনি যারা প্রভাবশালী তাদের জন্য আপনি এটা ব্যবহার করবেন, অন্যদের জন্য ব্যবহার করবেন না। এবং শুধু আইনের ব্যবহার না মঞ্জিল ভাই, মানে এক্ষেত্রে তদন্ত এবং আদালতের সিদ্ধান্ত আমরা বৈপরীত্য দেখতে পাই। যে দেখুন, মুশতাকের কিন্তু 6 বার না 7 বার জামিন হলো না, এবং মুশতাকের মৃত্যুর মধ্য দিয়ে বরং বলা যায় অনেকেই বলছে তার মৃত্যুর বিনিময়ে এখন কিশোরের জামিন হয়েছে 7ম বারে গিয়ে। অথচ আমরা দেখি যে প্রকাশ্যে ব্যাংকের এমডি কে গুলি করার আসামিরা তারা আদালতে এসে জামিন নিয়ে চলে যাচ্ছে। আমরা দেখি যে ওই যে হাজী সেলিমের পুত্র, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক আরো অনেক কিছু মামলা হয়েছে, এবং র্যাবের মতো একটা এলিট ফোর্স সে ব্যাপারে রিপোর্ট দিয়েছে, কিন্তু চূড়ান্ত তদন্তে বলা হলো সব মিথ্যা, দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। তো এই আমরা তো এগুলো আইনের প্রয়োগের পর্যায়ে, তদন্তের পর্যায়ে এবং কোর্টের ডিসিশনের পর্যায়ে সব জায়গায় তো আমরা এই ডিসক্রিমিনেশনটা দেখতে পাই। হ্যাঁ, সেটি আপনি তো মাত্র ২-৩টি উদাহরণ দিলেন। আমাদের কাছে শত শত উদাহরণ আছে। এবং এইজন্যই আমি বলছি যে আসলে এই যে আইনের শাসনের দুর্বলতা, এটা দূর করার জন্য কিন্তু সরকারকে ভূমিকা নিতে হবে। কারণ কি দেখেন, আদালতে যখন বিচারটা, যেটা বলেন হাজী সেলিমের ছেলেকে অব্যাহতি দিয়ে দিল কোর্ট। কেন দিল? পুলিশ রিপোর্টটা তো সেইভাবে গিয়েছে। অতএব আদালত না দিয়ে কি করবে? অতএব আপনাকে প্রথম দায়িত্বটা হলো তদন্ত। রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে চান, তাহলে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। ফাউন্ডেশনটা তাকে তৈরি করতে হবে। আদালত তো শেষের পর্যায়ে দেখবে। তারপরে তো আমাদের আদালত তো অনেক ক্ষেত্রে হয়তো আমাদের প্রত্যাশিত মতো না, কিন্তু তারপরে কিন্তু অনেক ক্ষেত্রে করছে। আমরা তো বিশেষ করে আমি জনস্বার্থের যে মামলাগুলো করি সেখানে তো দেখি যে আদালত কঠোরভাবে অনেক কিছু চেষ্টা করছে। কিন্তু যত চেষ্টা করুক, আদালত একটা ছোট্ট ক্ষমতা, কিন্তু রাষ্ট্রের তো একটা বড় জিনিস। অতএব সারা দেশের রাষ্ট্র ব্যবস্থা যদি এই আদালতের আইনের শাসন প্রয়োগের জন্য, আইনের শাসন কার্যকরী করার জন্য যদি সহযোগিতা না করে, কাজ করতে না চায়, তাহলে সেটা খুব দুরূহ ব্যাপার, এবং আলটিমেট রেজাল্টটা আসবে সেটা হলো এইভাবে রাষ্ট্রের উপরে একটা দুর্নাম আসবে, রাষ্ট্রের উপরে একটা স্টিগমা আসবে যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হচ্ছে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করে। এটা আমাদের প্রত্যাশিত না। আমরা বলছি যে উন্নয়ন চাই, উন্নয়নের সাথে সাথে আমার মানবাধিকারের দরকার, গণতন্ত্রও দরকার, পরিবেশও দরকার। অতএব এটা প্যারালালি হতে হবে। ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেকগুলো ভালো পয়েন্ট উঠে এসছে। আমরা আপনার সঙ্গে নিশ্চয়ই এ প্রসঙ্গে কিংবা আরো অন্যান্য প্রসঙ্গে আরো কথা বলবো। আজ এ পর্যন্তই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদের কথা। আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।